প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের নিয়মিত আয়োজন টেবিল টক অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, শিক্ষার্থী কিংবা অন্য শ্রেণী পেশার মানুষ অধিকার কিংবা বঞ্চনা বৈষম্যের কথা বলতে গিয়ে অনেকেই যেমন সংঘাত সহিংসতা জড়িয়ে পড়ছেন, এবং এই অধিকার কিংবা বৈষম্য বা বঞ্চনার অধিকারের কথা বলতে গিয়ে জনভোগান্তিও তৈরি হচ্ছে। তার প্রেক্ষাপটে এই শহরে যারা বসবাস করছেন তাদের অনেকের মধ্যেই কিন্তু তাদের যে নাগরিক যে নিরাপত্তার যে প্রসঙ্গ, সেটি নিয়ে অনেকেই শঙ্কাবোধ করছেন। যে কথাগুলো আমরা গণমাধ্যমের সূত্র ধরে সেটি জানার সুযোগ হয়েছে। পাশাপাশি এই আলোচনাটি খুব গুরুত্বপূর্ণ যে ইসকনের যে একজন ধর্মীয় নেতা, তাকে গ্রেপ্তারের তার অতীত যে কর্মকাণ্ডের প্রেক্ষাপটে বা তার বিরুদ্ধে অভিযোগ থাকার প্রেক্ষাপটে তাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে ভারতের যে প্রতিক্রিয়া এবং তার সূত্র ধরে বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার যে জবাব দিয়েছে, সেই বিষয়টি যেরকম আলোচনা রয়েছে যে দেশের মধ্যে কোনো শক্তি অথবা কোনো সংগঠন বা কোনো সংস্থা অস্থিরতা সৃষ্টি করতে চায় কিনা, বা যে ধরনের অস্থিরতাগুলো সৃষ্টি হচ্ছে এর পিছনে কোনো ইন্ধন আছে কিনা, ষড়যন্ত্র আছে কিনা, এগুলো সমাধানের উপায় হিসেবে রাজনৈতিক দলগুলোর যে বক্তব্য, তাদের বক্তব্য হচ্ছে পিছনে তদন্তের মাধ্যমে, সুষ্ঠু এবং বস্তুনিষ্ঠ তদন্তের মাধ্যমে পিছনে যদি কেউ জড়িত থাকে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিষয়টিকে সমাধান করার চেষ্টা করে এবং বর্তমান পরিস্থিতিকে কিভাবে রাজনৈতিকভাবে মোকাবেলা করা যায়, সেই পরিস্থিতির মধ্য থেকে যে ধরনের অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত উপায়গুলো রয়েছে, সেই উপায়গুলোর সাথে যে শ্রেণী বা পেশার বা যেই জড়িত থাক না কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের মধ্যে দিয়েই সমস্যার কিংবা সৃষ্ট যে অস্থিরতাকে সমাধান করা যাবে। এই বিষয়টি আজকে আমাদের আলোচ্য বিষয়। তারই প্রেক্ষাপটে আলোচনার শিরোনাম অস্থিরতার পেছনে কারা, সমাধান কি। তিনজন সম্মানিত আলোচক এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন। আসলে আলোচনা শুরু করার আগে তাদের সাথে পরিচয় করে দিই। আমার ডান দিকে আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম, মাঝখানে আছেন গণ অধিকার পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান, এবং সর্বডানে আছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সম্মানিত সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। শুরুতে রাশেদ খান, আপনার কাছে আসতে চাই, যে অস্থিরতাগুলো আমরা দেখছি, যে অধিকারের কথা কিংবা কোনো বঞ্চনার কথা জানাতে গিয়ে অনেকেই সংঘাত সহিংসতায় জড়িয়ে পড়ছেন, হাসপাতাল ভাঙচুর করছেন, কোনো কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে সেখানে ভাঙচুর করছেন, আবার শিক্ষা উপকরণগুলো সেটি নিয়ে যাচ্ছেন, গান বাজিয়ে নৃত্য করছেন। এর যে পিছনে কারা আছে সেটি নিয়ে যেরকম আলোচনা হচ্ছে, সমাধানটা কিভাবে করা যায় সেই প্রসঙ্গগুলো কিন্তু নানাভাবে বলা হচ্ছে। শুরুতে সমাধানের প্রসঙ্গটা আমরা পর্যায়ক্রমে আলোচনা করব শেষের দিকে, কিন্তু আমরা শুরুতে এর পেছনে কারা আছে সেটি আপনারা বুঝতে পারছেন কিনা এই ঘটনাগুলো বিচার বিশ্লেষণ করে? ধন্যবাদ আপনাকে, সকলকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। দেখেন, আমি আমার অনেকগুলো আলোচনায় যেটি বলেছি যে আওয়ামী লীগ একটি বড় দল এবং বিভিন্নভাবে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করবে। আমরা 7 থেকে 8 বছর প্রায় একটানা আমরা রাজনৈতিক আন্দোলন করেছি, কিন্তু আমরা হাসিনার পতন আসলে রাজনৈতিক আন্দোলন করতে পারি নাই। আমরা সর্বশেষ সামাজিক আন্দোলনকেই আমরা বেছে নিয়েছি হাসিনার পতন করার জন্য, সামাজিক আন্দোলনকে রাজনীতিকরণ করা। সেই জায়গা থেকে আওয়ামী লীগ একই কাজ করছে। আওয়ামী লীগ এখন যেহেতু দেখছে যে তারা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারছে না, মাঠে নামতে পারছে না, সুতরাং সাধারণ শিক্ষার্থীদেরকে উস্কানি দেওয়া, সাধারণ মানুষকে উস্কানি দেওয়া, পেশাজীবীদেরকে উস্কানি দেওয়া। দেখেন, এই ডক্টর ইউনূস সাহেব তিনি ক্ষমতায় আসার পর থেকে কতগুলো আন্দোলন, কখনো সচিবালয়ে আনসারদের আন্দোলন, কখনো রিক্সা চালকদের আন্দোলন, কখনো ছাত্রদের আন্দোলন, এবং এই মুহূর্তে আপনি দেখেন যে লাগাতার আন্দোলন। এই যে শিক্ষার্থীরা, বিশেষ করে কবি নজরুল এবং সরওয়ার্দী কলেজ এবং মোল্লা কলেজের শিক্ষার্থীরা কি দাবি নিয়ে আন্দোলন করছে আমরা কেউ জানি না। এর আগে আমরা দেখেছি যে আনসাররা এক দাবি নিয়ে আন্দোলন করছে, বা অন্যান্যরা যারা পদবঞ্চিত বা বিভিন্ন জায়গায় তারা প্রমোশন পাচ্ছে না, তারা বিভিন্ন ব্যাটারি চালিত রিক্সা চালকদেরও আন্দোলন, তাদেরও একটা দাবি আছে। কিন্তু এই যে অতি সম্প্রতি শিক্ষার্থীরা কি দাবিতে আন্দোলন করছে আপনি জানেন? আমরা কেউ জানি? আমরা কেউ জানি না। অর্থাৎ নানানভাবে টাকা পয়সা খরচ করে আওয়ামী লীগ এই সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদেরকে নামানোর একটি চক্রান্ত করছে। তার মানে কি এখন যেটা অবস্থা দাঁড়াচ্ছে যে আপনাদের যে পর্যালোচনা, যে টাকা খরচ করলে নানাভাবে অস্থিরতা সৃষ্টি করা যায়, রাশেদ খান? অবশ্যই সেটি করা যায় এবং সেটি তো হচ্ছে। আর একটি বিষয় হলো যে সরকারের ভুল সিদ্ধান্ত এইখানে আসলে রসদ যোগাচ্ছে। যেমন দেখেন, আমি বললে অনেকে মাইন্ড করবে, সেটি হলো যে এই যে ইসকনের একজন নেতাকে হঠাৎ করে তাকে কেন গ্রেপ্তার করতে হলো? সরকার বলছে যে তার বিরুদ্ধে অভিযোগ আছে। হ্যাঁ, তার বিরুদ্ধে অভিযোগ আছে। আমার কথা হলো কি অভিযোগ আছে সরকার ক্লিয়ার করছে না।
তো সরকার আসলে পরিস্থিতি উস্কে দেওয়ার জন্য সরকারের ভিতর থেকে কেউ কাজ করছে কিনা সেটিও কিন্তু আমাদের ক্ষতি দেখতে হবে। অন্যথায় ইসকন তো দীর্ঘদিন ধরে এখানে কাজ করছে, তখন সরকার কেন ব্যবস্থা নিল না? ইসকন সম্পর্কে নানান অভিযোগ কিন্তু আছে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে টাইমিংটা না হইলে নানান ধরনের সমস্যা তৈরি হতে পারে। এখন ভারত একটি বড় রাষ্ট্র, ভারতের সাথে আমাদের বৈরিতা আছে দেশের জনগণের, ভারতের আধিপত্য আগ্রাসন নিয়ে আমরা প্রতিবাদ করেছি, কিন্তু আপনি এখন রাষ্ট্র সংস্কার করবেন নাকি ভারতের সাথে যুদ্ধে লিপ্ত হবেন সেই সিদ্ধান্ত তো আপনাকে নিতে হবে। প্রতিবেশী রাষ্ট্র, তাকে তো আমি অস্বীকার করতে পারবো না। অবশ্যই অস্বীকার করছি না, কিন্তু ভারতের সাথে যে ন্যায্যতা, বন্ধুত্বের এবং মর্যাদার সম্পর্ক তৈরি করা দরকার, সেটার তো প্রয়োজন আছে। ভারতকে তো আমি শত্রু বানাতে পারবো না, ভারতকে আজীবন শত্রু হিসেবে আমি রাখতে পারি না। ভারতের সাথে কিভাবে আসলে নেগোসিয়েশনের মাধ্যমে সম্পর্কের উন্নয়ন করা যায় সেদিকে আমাদেরকে যেতে হবে। এই মুহূর্তে টাইমিং না হলে অনেক সমস্যা তৈরি হবে। এই মুহূর্তে ইসকন নিয়ে কথা বলা, সাধারণ শিক্ষার্থীদেরকে বিভিন্ন দাবিতে রাজপথে নামতে দেওয়া, এবং একই সাথে হাইকোর্টের মাধ্যমে আপনি এখন অটোরিকশা চালকদেরকে যেভাবে খেপিয়ে দিলেন, প্রয়োজন ছিল? সরকারের ভুল সিদ্ধান্তের কারণে এই সমস্যাগুলো হচ্ছে। আপনি বলছেন রাশেদ খান, সরকারকে তার এই সময় যে কাজগুলো গুরুত্ব দিয়ে করতে হবে, সেই এজেন্ডাগুলো বা ওয়ার্ক এজেন্ডাগুলো ঠিক করতে হবে অত্যন্ত বাস্তবতার নিরীক্ষে। আমরা দেখেন, আমি শেষ করে দিই 2 মিনিটে, সেটি হলো যে সরকারের কাছে আমরা রাজনৈতিক দলগুলো যে দাবি করেছি সেটি হলো আপনি রোড ম্যাপ প্রকাশ করেন, আপনি কি করতে চান সেটি আমাদের সামনে আপনি স্পষ্ট করেন। সেটিকে নির্বাচনী রোড ম্যাপ নাকি সংস্কারের রোড ম্যাপ? যেখানে রাষ্ট্র সংস্কারের রোড ম্যাপ আসবে, সর্বশেষ বিষয়টি হলো নির্বাচন। আপনি যদি 1 বছরের একটি রোড ম্যাপ দেন, আপনাকে তো 1 বছরের শেষে আপনি কি করবেন সেটি বলতে হবে না? অটোমেটিক্যালি সেখানে কিন্তু নির্বাচনের প্রসঙ্গ আসবে। কিন্তু সরকার কিন্তু সবসময় দেখেন এই রোড ম্যাপকে সরকার এড়িয়ে যাচ্ছে। সরকার বলছে যে আগে সংস্কার, তো সংস্কার তো 10 বছরের বিষয়, সংস্কার তো 20 বছরের বিষয়। তার মানে কি আপনি 20 বছর ক্ষমতায় থাকবেন? তো যদি ক্ষমতায় থাকতে চান বলেন 20 বছরের রোড ম্যাপ জনগণের সামনে হাজির করেন। আপনি সেটিও করছেন না, আপনি রাষ্ট্র সংস্কারে মনোযোগ না দিয়ে আপনি কি করছেন? আপনি খেপিয়ে দিচ্ছেন রিক্সা চালকদেরকে, আপনি খেপিয়ে দিচ্ছেন ইসকনকে, আপনি খেপিয়ে দিচ্ছেন সাধারণ শিক্ষার্থীদেরকে। আপনি যেখানে পুলিশের যারা অপরাধী, এই যে ছাত্রদের বুকে, জনতার বুকে কারা গুলি চালিয়েছে পুলিশ, সেই পুলিশের কয়জনকে গ্রেপ্তার করেছেন? শেখ পরিবারের কয়জনকে গ্রেপ্তার করেছেন? আপনি যারা গণমাধ্যমে দালালি করে আজকে বাংলাদেশটি গণমাধ্যমকে ধ্বংস করেছে, সেই গণমাধ্যমের আপনি কতটুকু পরিবর্তন করতে পেরেছেন? আপনি তো কোথাও কোনো পরিবর্তন করতে পারেননি। বাংলাদেশে আইন শৃঙ্খলা আপনি এখনো পর্যন্ত কোথাও নিয়ন্ত্রণ করতে পারছেন না। আপনি অন্যদিকে এই যে সাধারণ মানুষ, মানে যেগুলো এই মুহূর্তে প্রয়োজন না, যেগুলো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ না, সেই জিনিসগুলোতে সরকার বেশি ফোকাস দিচ্ছে। সেই জায়গা থেকে আমার সন্দেহ তৈরি হচ্ছে যে সরকার ইচ্ছাকৃতভাবে এই কাজ লাগিয়ে রাখছে কিনা সেটিও কিন্তু আমাদের খতিয়ে দেখতে হবে। সেটি খতিয়ে দেখা প্রয়োজন। রাশেদ খান, অসংখ্য ধন্যবাদ। সাইফ মাহমুদ জুয়েল, আপনার কাছে আসতে চাই যে আসলে শিক্ষার্থীরা কেন আন্দোলন করছে, সর্বশেষ যে পরিস্থিতি বা অস্থিরতা আমরা দেখলাম সেটি রাশেদ খান বলছেন যে কারণগুলো নির্দিষ্ট নয়, কিন্তু আমরা দেখলাম হাসপাতাল ভাঙচুর হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান ভাঙচুর হচ্ছে, এবং সেখান থেকে তারা যে শিক্ষা উপকরণগুলো তাদের মতো করে সেটি নিয়ে যাচ্ছে। এখন প্রসঙ্গ হচ্ছে যে যেটি রাশেদ খান বললেন, আপনিও একমত কিনা সেই প্রশ্নটি আপনার কাছে ছুড়ে দিচ্ছি, যে এই মুহূর্তে যে কাজগুলো সরকারকে অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন সেগুলো না দেওয়ার কারণে যারা স্বার্থন্বেষী মহল বা গোষ্ঠী বা বিগত সরকারের অনুসারীরা অথবা তারা টাকা দিয়ে কোনো লোক ভাড়া করে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করছে কিনা। আপনাদের শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম হিসেবে একটা বড় প্ল্যাটফর্ম, আপনাদের অবজারভেশন কি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে। যে কথাগুলো রাশেদ বললেন ম্যাক্সিমাম জায়গায় আমি একমত, দ্বিমত কিছুটা রয়েছে। সে জায়গায় হলো আমরা দীর্ঘ একটি কর্তৃত্ববাদী সরকার, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমরা যে স্ট্র্যাটেজি নিয়েছি সেটা ছিল নৈতিক, যৌক্তিক। রাশেদ হয়তো সেই কথাটাই বলার চেষ্টা করেছে, কিন্তু বলেছে একইভাবে না, আওয়ামীরা আসছে ফ্যাসিস্ট স্টাইলে নানান চোরাগুপ্তা হামলার মাধ্যমে, নানান অপসংস্কৃত অপরাজনীতির মাধ্যমে এই আওয়ামী তথা ফ্যাসিস্টটা ফেরার চেষ্টা করছে। আর আমরা ফিরতে চেষ্টা করেছি গণতান্ত্রিক পদ্ধতিতে, গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে, সেটা নানান কৌশল হয়তো আমরা অবলম্বন করেছি। এখন বর্তমান যে আলোচ্য বিষয়টি, যে শিক্ষার্থীদের যে অসহিষ্ণু হয়ে ওঠার যে বিষয়টি, এটা নিশ্চয়ই আমরা এটা খুব স্বাভাবিক বিষয় দেখার কোনো কারণ নেই। কারণ দেখুন, গত এই যে ফেসিবাদ যতদিন ক্ষমতায় ছিল, কর্তৃত্ববাদী সরকারটি যতদিন ক্ষমতায় ছিল, তখন কিন্তু এখন ছোটো ছোটো আন্দোলন আমরা গড়ে উঠতে দেখিনি, কারণ আন্দোলনের স্পেস পায়নি। যখনই একটি ফেসিবাদের পতন হলো, একটি গণতান্ত্রিক ধারায় রাষ্ট্র ফিরছে, ঠিক তখনই শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে যেহেতু কর্তৃত্ববাদী সরকারের, ফেসিবাদী সরকারের পতন করেছে, সে কারণে আন্দোলনের একটা প্র্যাকটিসও রয়ে গেছে। এটা হয়তো সাধারণ একটি বিষয়, কিন্তু এর পিছনে যে ঘটনাটি রয়েছে তারা হলো এই ফেসিবাদের দোষর যারা রয়েছে, কর্তৃত্ববাদী সরকারের যারা দোষর রয়েছে। সেটা তো সরকারও বলছে, কারো দাবি দেওয়া থাকলে তারা আন্দোলন করতে পারে, যৌক্তিকভাবে সেটি সরকারকে জানাতে পারে, কিন্তু অস্থিরতা সৃষ্টি করা, ভাঙচুর করা, সেই জায়গাটা তো কোনোভাবে কাম্য নয়। জি, আমি সেটা বলছি। বিষয়টি হলো, আমি যেটা বলছি, এটা সাধারণ বিষয়, কিন্তু এর পিছনের যে অসাধারণ যে বিষয়টি, যারা কর্তৃত্ববাদী সরকারের যারা দোষর রয়েছে, ফেসিবাদের যারা দোষর রয়েছে, তারা তো সমূলে উৎপাটন হয় নাই।
তারাই বাংলাদেশে বিরাজমান রয়েছে বিভিন্ন শ্রেণীর মাধ্যমে, বিভিন্ন পেশার মাধ্যমে। সুতরাং তারা নানানভাবেই এই শিক্ষার্থীদেরকে, বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদেরকে, যারা পুরো বিষয়টি হয়তো বিবেচনায় নাও নিতে পারে যে তাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামের যে ফসল এসেছে সেই ফসলটা নষ্ট হয়ে যায় কিনা, সেই বিবেচনা যারা না নিতে পারে সেই কোমলমতি শিক্ষার্থীদেরকে তারা উস্কে দিচ্ছে নানানভাবে। এই ধরনের শিক্ষার্থীদেরকে বোঝানোর জন্য বা পরিস্থিতি তাদেরকে সম্পর্কে তাদেরকে অবগত করার ক্ষেত্রে আপনারা নির্দিষ্ট কোনো কর্মসূচি গ্রহণ করেছেন বা করবেন কিনা? নিশ্চয়ই, আপনি লক্ষ্য করেছেন ইতিমধ্যে ছাত্রদল সহ ছাত্র সংগঠনগুলো তারা জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন করছে। তারা আমাদের বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্রদল তারা সাংগঠনিক সফরে সারা বাংলাদেশের বিভিন্ন কলেজে শিক্ষার্থীদের পাশে গিয়ে শিক্ষার্থীদের মতামত বোঝার চেষ্টা করছেন। তাদেরকে কেউ যদি তাদের মধ্যে বিপদগামী হওয়ার আশঙ্কাও থেকে থাকে তাদেরকে সুপরামর্শ দিয়ে সঠিক পথে পরিচালনা করার চেষ্টা করছেন। অবশ্যই ছাত্রলীগের স্টাইলে নয় যে বাধ্য করে ক্লাসরুমে আটকিয়ে তাদেরকে গলাধকরণ করানোর বিষয় নয়। তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এবং সেখানে জাতীয়তাবাদী আদর্শ তথা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যে আমরা সমগ্র বাংলাদেশ আজকে ঐক্যবদ্ধ রয়েছি, সেই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে ছাত্রদের কী ভূমিকা থাকা উচিত সেই সকল সম্বন্ধে তাদেরকে সচেতন করা হচ্ছে। কিন্তু যে জিনিসটি আমি অ্যালার্মিং আপনাদেরকে বলতে চাই সেটি হলো এই যে অসহিষ্ণু, আপনি যে জিনিসটি বললেন কেউ বিভিন্ন সরঞ্জামে দিয়ে নিয়ে যাচ্ছে, আপনি তো স্পষ্ট করেই তাদেরকে ভিডিও ক্লিপসে দেখতে পাচ্ছেন। কেন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না? আর আপনি খুব স্বভাবসুলভভাবে যদি আমরা বলতে থাকি যে এটা একটা ঘটনা, এটা বিশ্লেষণ করা হচ্ছে, এটা আসলে বলার জন্য বলা যাবে। এবং এখানে সাইদ মাহমুদ জুয়েল আরেকটি বিষয় এটি আপনার কাছে নির্দিষ্ট করে উল্লেখ করছি যে সরকারের পক্ষ থেকে কেউ বললেন যে আইন শৃঙ্খলা বাহিনী এই ধরনের শিক্ষার্থীদের এই আন্দোলন বা অস্থিরতাকে প্রতিহত বা প্রতিরোধ করতে গেলে সেখানে সংঘাত সহিংসতা আরো বেশি বেড়ে যেত। এই যে মন্তব্য সরকারের পক্ষ থেকে, এটিকে আপনি সমর্থন করেন? আমি দ্বিমত করছি এবং স্ট্রংলি দ্বিমত করছি কারণ শিক্ষার্থীরা সুপার সানডে, মেগা মানডে ঘোষণা করে দীর্ঘ সময় ধরে তারা স্পেস দেওয়ার পরে একটা সংঘাত তৈরি হচ্ছে। সোহরাওয়ার্দী কলেজ থেকে শুরু করে মোল্লা কলেজ দূরত্ব অনেক বেশি, পথিমধ্যে ব্যবস্থা গ্রহণ করা হলো না কেন? এইসব বললে তো পার পাওয়া যাবে না। আমরা এই সরকারকে আমরা সবাই মিলে তো সহযোগিতা করতে চাচ্ছি, কিন্তু কোনো ঘটনা এড়িয়ে গিয়ে নয়, ঘটনা বিশ্লেষণ করে সমস্যা নির্ধারণ করে সমাধান করতে হবে। আর বিশেষ করে আন্দোলন সংগ্রামে দীর্ঘ সময় আমাদের একটা অভিজ্ঞতা রয়েছে। আমরা যখন একটা কর্মসূচি ঘোষণা করতাম, হয়তো ঘোষণার অনেক দূরে গিয়ে আমরা একত্রিত হওয়ার চেষ্টা করতাম নানানভাবে, নানান সাইন ব্যবহার করে। তখন যদি গোয়েন্দা সংস্থা তৎপর হয়ে আমাদের প্রত্যেকটি নেতাকর্মীকে গ্রেফতার করতে সক্ষম হয়, তাহলে যেই শিক্ষার্থীরা ঘোষণা করলো সুপার সানডে, যে শিক্ষার্থীদের কিছু অংশকে যদি ওই সময় আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হতো ঘটনা কি, শুধুমাত্র একটা উদ্ভূত পরিস্থিতির কারণে যদি তাৎক্ষণিক ঘটনা ঘটে যায় সেটা ভিন্ন কথা, কিন্তু যদি ঘটনা ঘোষণার পরের দিন হয় সেটা নিশ্চয়ই কাম্য নয়। জি, অসংখ্য ধন্যবাদ সাইদ মাহমুদ জুয়েল। আরও আলোচনা শুনবো মোহাম্মদ শহীদুল ইসলাম। শহীদ ভাই, আসতে চাই যে পরিস্থিতি দুজন সম্মানিত আলোচক যেভাবে বিচার বিশ্লেষণ করলেন, এই পরিস্থিতি থেকে একজন সাংবাদিকদের নেতা হিসাবে, সিনিয়র সাংবাদিক হিসাবে আপনার বিশ্লেষণ কি বিরাজ করছে বা কি আছে এই ঘটনার পেছনে? তো ধন্যবাদ আমাদের দুজন সহ আলোচক, তারা যে আলোচনা করলেন আমি এর বেশিরভাগের সাথেই একমত পোষণ করছি। সাথে সাথে আমি দু একটি জায়গায় একটু বলতে চাই, সেটি হচ্ছে যে অস্থিরতা সৃষ্টির পিছনে যে কারণগুলো, অনেকেই বলেছেন যে অস্থিরতা কারো কাম্য নয়, তো আমি এটা একটু ভিন্ন দৃষ্টিতে দেখি। অস্থিরতা সৃষ্টি কারো কাম্য। কারণ হচ্ছে যে দীর্ঘ 16 বছরের দুঃশাসনের পরে, আমি যদি বলি কর্তৃত্ববাদী শাসনের পরে যে নতুন বাংলাদেশ আমরা ফিরে পেয়েছি, সেখানে যারা এখান থেকে পালিয়ে গিয়েছেন, যাদেরকে পরাজিত করে একটি নতুন বাংলাদেশ তৈরি হয়েছে, তারা কি একটি সুস্থ বাংলাদেশ চায় কি না? এখন আমরা যদি বলি যে তারা একটি সুস্থ বাংলাদেশ চায় না, তারা অস্থিরতা সৃষ্টির মধ্য দিয়ে তাদের উদ্দেশ্য হাসিল করবার জন্য তাদের বিভিন্ন উইংকে রাস্তায় নামিয়ে দিয়েছে, কাজে লাগিয়ে দিয়েছে। তার এই অংশ হিসাবে আমরা দেখছি যে বর্তমানে যে ছাত্রদের ভিতরে আরেকটি অস্থিরতা সৃষ্টি করবার চেষ্টা হচ্ছে। আজকে দেখি যে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে একটি অস্থিরতা সৃষ্টি করবার চেষ্টা করা হচ্ছে। সেই চেষ্টাটি একটি শ্রেণী তো করছে এবং তারা সমাজে অস্থিরতা চায়। সুতরাং সবাই সমাজে শান্তি চায়, এটি সত্য নয়। একটি বড় অংশ চায় অস্থিরতা সৃষ্টি করে তাদের উদ্দেশ্য হাসিল করবার জন্য। সেদিক থেকে যদি আমি চিন্তা করি, তো আজকে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আপনারা দেখেছেন যে ছাত্রদের নিয়ে কলেজে যে সমস্যা তৈরি হলো, সেখানে এক কলেজ থেকে আর এক কলেজে, সাইদ জুয়েল সত্যি বলেছেন যে একটি কলেজ থেকে তার ডিস্টেন্স অনেক, সেখানে মাঝপথে তাদের কেন থামালো হলো না, সেখানে যাওয়ার সুযোগ কেন দেয়া হলো? তো সেটি
কেন দেয়া হলো সেই প্রশ্ন আমাদেরও, কিন্তু সেখানে আমরা যখনই এটি জানতে চাই তখনই আমাদেরকে যে কথাটি বলা হয় যে এখনও আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও পুরোপুরি ফাংশনাল হয়নি, তাদেরকে আমরা এখনো পুরোপুরি কাজে লাগাতে কিন্তু পারছি না। আইনশৃঙ্খলা বাহিনী তো বলছে যে তার আগের থেকে অনেক দূর এগিয়েছে, বিশেষ করে অনেক দূর এগিয়েছে, কিন্তু কার্যক্রম তারা স্বাভাবিক কি করার পুরোপুরি প্রশ্ন। ফাংশনাল হচ্ছে কিনা, হতে পেরেছে কিনা এখনো আমরা যদি সেদিকে চিন্তা করি তাহলে সেটি এখনো পারেনি তারা। তো সেজন্য তাদের ভিতরে এখনো কিছু দুর্বলতা রয়েছে এই পরিস্থিতিগুলো মোকাবেলা করবার জন্য। তো সেখানে আমার মনে হয় যে তাদেরকে এই যে কথাটি বলেছেন যে নির্বাচন সংস্কার, তো আমার যেখানে বেশি ফোকাস করা দরকার আমার মনে হয় সেটি হচ্ছে যে এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাংশনাল করবার জন্য যেই ভূমিকাগুলো নেওয়া দরকার ছিল সেটি যথাযথভাবে নেওয়া হয়নি। সংস্কার এবং নির্বাচনের প্রসঙ্গটি নিয়ে যেটি আমাদের রাশেদ খান বললেন, যেটি স্পষ্ট হওয়া প্রয়োজন ছিল যে সংস্কারের রোডম্যাপ অথবা কর্মসূচিগুলো এই হবে, ইলেকশনের রোডম্যাপটা এই হবে। এই প্রসঙ্গগুলোতে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের যে বোঝাপড়া, জনগণকে যে মেসেজ বা স্পষ্ট যে বক্তব্য রাখা, সেই জায়গাতে এই দূরত্ব থাকার কারণে কি এমনটা হতে পারে মনে হয় আপনার কাছে? একটি কারণ হতে পারে নিঃসন্দেহে। কারণ হচ্ছে যে এটা তো একটি কারণ, আমার মনে হয় যে এটি বড় এবং শুধুমাত্র কারণ নয়, এর পিছনে আরও কারণ রয়েছে। এই যে আপনি দেখেন যে এদের পিছনে যারা ভূমিকা পালন করছে, আমরা যদি সর্বশেষ ঘটনাটি দেখি ইসকনের, তো সেখানে আমরা বাংলাদেশের একজন সনাতন ধর্মী, তার অন্যায় থাকতে পারে, অন্যায় হতে পারে, সেটি নিয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্র কি বলল সেটিকে আমরা বেশি ফোকাস করছি, সেটিকে গুরুত্ব দিচ্ছি। কিন্তু একটি রাষ্ট্রের মধ্যে যে কোনো ধর্মের কোনো লোক যদি অন্যায় করে তাকে বিচার করতে পারবে না রাষ্ট্র, তাকে ধরতে পারবে না। রাশেদ খান বলেছেন যে এখন কেন ধরা হলো, তো আমি যদি বলি যে ঘটনা যদি এখন ঘটে কখন ধরবে, তো সেটি আরেকটু বিচার বিশ্লেষণ করা দরকার ছিল। আমার মনে হয় সেটি ঠিক আছে যে পরিস্থিতির দিকে খেয়াল রাখা দরকার, কিন্তু যখনই এই ঘটনাটি তারা এখন কেন রাস্তায় নামলো, এখনই তাদের দাবি নিয়ে বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় নামতে হবে, পিছনে তো তাদের এ ধরনের দাবি দেখিনি। তারা দেখেছি পিছনের যে ফ্যাসিবাদী সরকার তাদেরকে টিকিয়ে রাখবার জন্য তাদের বক্তব্য আমরা শুনেছি। এই যে চিন্ময় দাসের কথা বলছেন, তার বক্তব্যগুলো যদি আমরা শুনি আগের বক্তব্যগুলো, তাহলে দেখব যে তারা এই ফ্যাসিবাদী সরকারকে টিকিয়ে রাখবার জন্য তাদেরও ভূমিকা ছিল। এই জায়গাতে শহীদুল ইসলাম ভাই, যেটি আমাদের সাহেব মোহাম্মদ জুয়েল উল্লেখ করলেন যে আসলে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো তাদের যে আন্দোলন কর্মসূচিতে আগে থেকে খোঁজ পেয়ে তারা নানাভাবে তাদেরকে হয়রানি করেছেন, নানাভাবে ব্যবস্থাগুলো নিয়েছেন আইন বহির্ভূতভাবে। তা এখন আমাদের গোয়েন্দা সংস্থাগুলো সেই খবরগুলো পাচ্ছেন না কেন? ঘাটতিটা কোথায়? এখানে যদি বলি আমি, এটি হয়তো একটু ভিন্নভাবে কেউ চিন্তা করতে পারে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের ব্যুরোক্রেসি, এখনও কি আমরা কি সংস্কার করতে পেরেছি? এখানে কোন লোকগুলো বসে আছে সেটি কিন্তু আমাদের চিন্তা করতে হবে। তারা যদি এটার পিছনে যে কথাটি বলেছে এর মধ্যে সত্যতা আছে, যে কথাটি বলেছে যে এখন এই সময় তাদেরকে উস্কে দেবার জন্য প্রশাসনের মধ্যে একটা স্বার্থান্বেষী মহল থাকতে পারে এবং আছে, আমি মনে করি থাকতে পারে না, আছে, তারাই এই কাজগুলো করছে। আমার মনে হয় যে তাদেরকে উস্কে দেবার জন্য। আর সেটি আমি একটি প্রমাণ যদি দেই, আজকে আমি একটি কাজে গিয়েছিলাম তো মন্ত্রণালয়, তো সেখানে একজন ডেপুটি সেক্রেটারি লেভেলের একজন অফিসার বললেন যে দেখুন এখানে আমাদের সংস্কারের কথা বলছে, সংস্কার তো হচ্ছে না। এখানে যদি ধরেন যে আমরা সংস্কারপন্থী যারা, তো এর সংখ্যা যদি আমরা পরিসংখ্যানগত হিসাব করি তাহলে দেখা যাবে যে 10 এবং +5 সর্বোচ্চ 15% সংস্কারপন্থী, আর 85% আগের সরকারের সমর্থকরা এখানে রয়েছেন। তাহলে তাদের থেকে আপনি কি আশা করবেন? তারা কিভাবে আমাদের সরকারকে সুষ্ঠুভাবে চালাবে? এখানে তো আমাদের সংখ্যার জায়গা, সেই জায়গাটায় বাস্তবতাগুলো থেকেই যাচ্ছে অবশ্যই, এবং সেই জায়গাটায় আমার মনে হয় যে সরকারকে এখন যদি সেই জায়গাটায় ফোকাস না করে তাহলে সমস্যা আরো বাড়তে পারে। শহীদুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ। আমি রাশেদ খান প্রশ্নটি রেখে যাই, বিরতি থেকে ফিরে এসে শুনবো যেটি আপনারা বলছেন। বিশেষ করে শহীদুল ইসলাম ভাই বলল যে যারা অনৈক্য বা অস্থিরতা সৃষ্টি করতে চায়, এর বাইরে আমরা যারা আছি, যারা সামাজিক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হোক, একটা শান্তি বিরাজ করুক, সেটা আমরা প্রত্যাশা করি। এই অস্থিরতা যারা সৃষ্টি করতে চায়, এর বাইরে যারা আছে, তাদের মধ্যে ঐক্য কতটা আছে, এই প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন টেবিল টক অনুষ্ঠান। ছোট্ট বিরতি শেষে আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত টেবিল টক অনুষ্ঠানের সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। আজকে যে বিষয়টি নিয়ে আমাদের আলোচনা, অস্থিরতার পেছনে কারা এবং সমাধান কি। রাশেদ খান যে প্রশ্নটি রেখে যাওয়া, যে আসলে এই অস্থিরতা নিরসনের প্রশ্নে সকলের মধ্যে যে ঐক্য থাকার প্রয়োজন, রাজনৈতিক দল বা জনগণের মধ্যে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য আমরা গণঅভ্যুত্থান বা বিপ্লবের সময় দেখেছি, সেই ঐক্য কি এখন আছে?
ধন্যবাদ আপনাকে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ছিল, ঐক্য আছে এবং ঐক্য দলগুলোর প্রয়োজনে থাকা উচিত। আমি মনে করি ভবিষ্যতে থাকবে। সমস্যা হলো যে সরকারের সাথে দলগুলোর দূরত্ব, এইখানে আসলে ঐক্যের একটি সংকট তৈরি হয়েছে এবং এই সংকট কিন্তু ছাত্র নেতৃবৃন্দের বক্তব্যের মাধ্যমেই শুরু। কারণ আপনি দেখবেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে এক ধরনের নেতিবাচক মন্তব্য করার একটি চেষ্টা করা, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে মন্তব্য করা, আমাদেরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়া, মন্তব্য করা। আপনি নিশ্চয়ই জানেন যে 18 সাল থেকে 24 সাল পর্যন্ত আমাদের ভূমিকা কি। এই কোটা সংস্কার আন্দোলনের সবথেকে বড় লিগাসি হোল্ডার তো আমরা, এবং আমরাও তো 24 সালে ভূমিকা রেখেছি। আমাদের সভাপতি গ্রেপ্তার হয়েছে, আমার বাসায় 2 বার অভিযান চালিয়েছে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সর্বপ্রথম বিএনপির জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে আমরাই প্রথম প্রস্তাব দিয়েছি এই আন্দোলনকে কাজে লাগাতে হবে। আমাদের ভূমিকা সম্পর্কে বিএনপি ক্লিয়ার, বিএনপির ভূমিকা সম্পর্কে আমরা ক্লিয়ার যে আমরা সবাই একসাথে আন্দোলন করেছি। কিন্তু আমার কথা হলো যে সরকার রাজনৈতিক দলগুলোর ভূমিকা সম্পর্কে ক্লিয়ার না। সরকার মনে করছে যে এই আন্দোলন আসলে ক্লিয়ার না হওয়ার পিছনে কারণ কি? সরকার ক্লিয়ার কেন হবে? কারণ সরকারের মধ্য থেকেই তো রাজনৈতিক দল ঘোষণার বয়ান আসছে বা কথা আসছে। সুতরাং সরকার তো অন্যদের অবদান স্বীকার করলে সরকার তো বড় হইতে পারবে না, বা যে দল আসবে সেই দল তো আসলে অন্যদেরকে ক্রেডিট দিলে নিজেদের অবস্থানটা ছোট হয়ে যাবে এরকম তারা মনে করছে। সুতরাং তারা আসলে অন্যদের যে অবদান সেটি স্বীকার করতে চাচ্ছে না। এটি আসলে বড় সংকট তৈরি হয়েছে। দেখেন এই আন্দোলনে সবার ভূমিকা ছিল, কিন্তু সেই ভূমিকা যদি আপনি স্বীকার না করেন আর একজনকে আপনি যদি আন্তর্জাতিক মহলের কাছে মাস্টারমাইন্ড হিসেবে তুলে ধরেন, সেটি তো অন্যরা মেনে নিবে না। জামাতের আমির তো নিজেই বলেছে যে একজনকে মাস্টারমাইন্ড হিসেবে যখন আপনি তুলে ধরবেন, অন্যদের অবদান অস্বীকার করবেন। রাজনৈতিক দলগুলো দীর্ঘ 13-14 বছর ধরে লড়াই করেছে, সংগ্রাম করেছে, এবং সর্বশেষ দেখেন যে 7-8 বছর ধরে কিন্তু আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি। সুতরাং এই লড়াইকে যদি আপনি অবজ্ঞা করেন, মেসি বলেন বা অন্য বড় খেলোয়াড় বলেন, একদিনে হওয়া যায় না, সবার অবদানকে স্বীকার করেন, তাহলেই তো দূরত্ব কমবে। সরকারি যে একটি উপদেষ্টা পরিষদ গঠন করেছে, এই উপদেষ্টা পরিষদ নিয়ে অনেক বিতর্ক আছে, অধিকাংশই 13 জন সার্জিস নিজে বিতর্ক সৃষ্টি করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু সরকারের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন ইস্যুতে মাঠে নামছে, জাতীয় নাগরিক কমিটি বিভিন্ন ইস্যুতে মাঠে নামছে, নির্বাচন কমিশন গঠন করা হলো, সেটি নিয়ে কিন্তু প্রত্যাখ্যান করেছে। তো সরকারের বিরুদ্ধে যে উস্কানি, সেই উস্কানিতে সব থেকে বেশি দিচ্ছে আপনার নাগরিক কমিটির নেতারা, সেই উস্কানি তো ছাত্ররাও কেউ কেউ দিচ্ছে। সরকারের বিরুদ্ধে যদি তারা মাঠে নামে তাহলে আমরা কি করব? রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের বক্তব্য হলো যে সরকারের যে কর্মকাণ্ড জুলাই বিপ্লব বা গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে যায় না, এরকম কোনো কিছু সরকার করলে তারা বিরোধিতা করবে। তাদের সরকার তো এটা তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকার, এই সরকার তো জাতীয় নাগরিক কমিটির সরকার, তাদের প্রতিনিধি এই সরকারে রয়েছে। সুতরাং তারা যদি এখন বলে যে আমাদের কেউ সরকারে নাই, সেটি মানা যায়? তো তাদের লোক সরকারে রয়েছে, তাদেরকে সংশোধন হতে বলেন। এখন এই মুহূর্তে কি প্রয়োজন? জাতীয় ঐক্য এবং সংহতি তৈরি করা দরকার, যেটি বিএনপির মহাসচিব বলেছে আমাদের দ্রুত সময়ের মধ্যে ইলেকশন দিতে হবে, কারণ ইলেকশন না দিলে ষড়যন্ত্র তৈরি হচ্ছে। দেখেন 1/11-তে যে ষড়যন্ত্র হয়েছিল, এইবার যদি একই ষড়যন্ত্র হয়, দেশটা কোথায় যাবে? সংস্কারকে আমরা গতকালকে দেখলাম যে বিএনপির সম্মানিত মহাসচিবের সাথে সম্মানিত প্রধান উপদেষ্টার যে বক্তব্য, তার মানে কি সামনে বা অতি শীঘ্রই অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে কি প্রধান উপদেষ্টার বৈঠক হবে? আজকেও আমি জামাতের একজন শীর্ষ নেতা, আমরা যে আপনার একটি প্রোগ্রাম ছিল সম্পাদকদের নিয়ে এবং সাংবাদিকদের নিয়ে, সেখানে দেখলাম জামাতের সেই শীর্ষ নেতা বললেন যত দ্রুত সম্ভব ইলেকশন দেওয়ার জন্য। বিএনপির মহাসচিব একই কথা বলছে। জামাতের আগে শুধুমাত্র রাষ্ট্র সংস্কারে ফোকাস দিচ্ছিল, কিন্তু জামাতের বক্তব্য কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যখন সব দলগুলো দেখছে যে আসলে সরকার রাষ্ট্র পরিচালনা করতে পারছে না, তখন কিন্তু সবাই ইলেকশনের কথা বলছে, কারণ পলিটিক্যাল গভর্নমেন্টের সাংগঠনিক সক্ষমতা আছে, তারা কিন্তু সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে। আমি আপনার কথা শেষ করছি, তার আগে আর কিছু কথা আসলে বলতে চাই। সেটি হলো এই মুহূর্তে সরকারের আসলে করণীয় কি? সরকারকে অবশ্যই যারা আওয়ামী লীগের অপরাধী ছিল তাদেরকে ধরতে হবে। সরকার মনে করতে পারে আমাদের তো কারাগার নাই, সেই জায়গা থেকে আমরা বলছি নতুন একটি কারাগার তৈরি করেন, মিনিমাম 1 লাখ আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করতে হবে। এছাড়া শেখ পরিবারের যারা ষড়যন্ত্র করছে ভারতে বসে বাংলাদেশে বসে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এই যে উপদেষ্টা পরিষদ, তাদের সংস্কার করতে হবে, কারণ এখানে যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে সে কোনো ফাংশন করছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি সে নিয়ন্ত্রণ করতে পারছে না। এই মুহূর্তে দ্রব্যমূল্য প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, সেটি নিয়ন্ত্রণ করতে হবে। আগামী 6 মাসের মধ্যে ঘোষণা দিতে হবে, কোনো কেউ আন্দোলন করতে পারবে না। রাজনৈতিক দলগুলো তাদের বিষয়ে তারা জনসংযোগ বা বিভিন্ন কর্মসূচি পালন করতে পারে, সাধারণ ব্যানারে কোনো আন্দোলন করতে দেওয়া যাবে না। এবং একই সাথে পুলিশের মধ্যে, র্যাবের মধ্যে যারা অপরাধী ছিল, যারা গুলি চালিয়েছে সরাসরি, কয়জনকে ধরেছেন? 10 জন। এখনো পর্যন্ত 10 জনকেও আপনি ধরেন নাই। 1500 মানুষ যদি শহীদ হয়, মিনিমাম 1500 মানুষকে ধরেন, 1500 পুলিশকে ধরেছেন, এদেরকে গ্রেপ্তার করতে হবে। ডিসি এসপি যারা 14 সালের, 18 সালের, 24 সালের ইলেকশন করে জনগণের সাথে প্রতারণা করেছে, তাদেরকে ধরেন, কয়জনকে ধরেছেন আপনি? এবং একই সাথে সর্বশেষ যেটি বলবো, যে এই সরকার
সরকারকে জাতীয় সরকারের রূপ দিতে হবে। এখন আমি, আপনি, আমরা কেউ কিন্তু মনে করছি না যে এই সরকারে আমাদের অংশীদারিত্ব আছে, এই সরকার আমাদের সরকার। কারণ এই সরকারের মধ্যে যারা রয়েছে তাদের জায়গা থেকে কিন্তু ঘোষণা আসছে আমরা নতুন একটি দল গঠন করব। আপনি যখন দল গঠন করবেন তখন কিন্তু আপনার প্রতিযোগী বেড়ে যাবে। সুতরাং এই সরকারকে বলবো এইসব দল গঠনের বয়ান বক্তব্য বাদ দেন, এই মুহূর্তে রাষ্ট্র সংস্কার করার দল জন্য গঠন তো যে কারো অবশ্যই অধিকার সাংবিধানিক আছে। অধিকার। কিন্তু আপনার উপর দায়িত্ব এই মুহূর্তে রাষ্ট্র সংস্কার করা। আপনি রাষ্ট্র সংস্কারের দিকে ফোকাস না দিয়ে আপনি যদি দল গঠনের দিকে ফোকাস দেন তাহলে আপনি কেন এই উপদেষ্টা পরিষদে আপনি গেলেন? অসংখ্য ধন্যবাদ। আমি একটু সাইফ মাহমুদ জুয়েল আসতে চাই। নতুন দল গঠন শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম থেকে, বিশেষ করে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্মের সাথে যারা জড়িত তাদের পক্ষ থেকে যে নতুন দল গঠনের আলোচনা যে আমরা শুনছি, তারা এখনো সরাসরি ঘোষণা দিয়েছে বলে আমার জানা নেই। তো এই প্রসঙ্গ ধরে আপনাদের মধ্যে যে ধরনের আলাপ আলোচনা হচ্ছে তাতে কি আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আন্দোলনের সময় যে ঐক্য ছিল সেই জায়গাতে নতুন করে একটা ফাটল দেখা দিল? না, এখানে দেখুন তারা কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। আপনি যেটা ঘটনার আড়ালে শুনতে পেয়েছেন, নিশ্চয়ই আমরাও যেহেতু আলাপ আলোচনা আমরা শুনতে পাই। কিন্তু ব্যক্তিগত যোগাযোগে আমি জেনেছি তাদের এই প্রক্রিয়া এখন মনে হয় আপাতত তাদের মাথায় নেই, আর থাকার বাস্তবতাও নেই। জাতীয় নাগরিক কমিটির যিনি আহ্বায়ক তিনি নিজে পোস্ট দিয়েছে দল গঠন করা, আপনি নিশ্চয়ই দেখেছেন। না, দেখেছি। তাদের সাথে আমার ব্যক্তিগত কথা হয়, তারা বলেছেন যে তারা এই জায়গায় আপাতত নেই, নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল নিয়ে নামবে না। যাক, বাকি তাদের বিষয়টা হতো। আমি যে কথাটি বলতে চাই, রাজনৈতিক দল করে আপনিও বলেছেন রাজনৈতিক দলের অধিকার সবাই রয়েছে, কিন্তু বাস্তবতা বুঝতে হবে, পরিপ্রেক্ষিত বুঝতে হবে। এখন আপনি যদি যে আন্দোলনটি হলো সেই আন্দোলনটি কেন সামগ্রিক আন্দোলনে পরিণত হলো, কারণ এটা কমন প্ল্যাটফর্ম ছিল। যখনই আপনি একটি রাজনৈতিক দল গঠন করবেন, স্বাভাবিক কারণে আপনার মতাদর্শে আপনার যারা আপনার সহমত থাকবেন তারাই শুধুমাত্র আপনার সাথে থাকবে, বাকি সবার সাথে আপনার প্রতিযোগিতা তৈরি হবে। রাশেদ যেটি বললেন খুবই গুরুত্বপূর্ণ কথা, যদি আপনি রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদারিত্ব এখন বহন করে থাকেন বা তাদের যে লিগাসিটি যে আপনারা ঘোষণা করছেন যে আপনাদের অনেকে বলছে মাস্টার মাইন্ড, এরকম যদি বিষয়গুলো হয়েই থাকে, তাহলে আমি ব্যক্তিগতভাবে একজন ছাত্র দল কর্মী হিসাবে বা একজন শিক্ষার্থী হিসেবে মনে করি কোনোভাবেই তাদের এই মুহূর্তে রাজনৈতিক দল গঠন করার সুযোগ নেই। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। কারণ হলো, যেহেতু আপনি রাষ্ট্র ক্ষমতা, তাদের কেউ কেউ তো বলছেন যে তারা যেখানে কর্মসূচি বা মতবিনিময় সভা করছেন তারা জনগণের সমর্থন পাচ্ছেন। না, স্বাভাবিক, জনগণের সমর্থনের অংশ বিশেষ থাকে। তো জনগণ তো সবাই, আমরা 18 কোটি জনগণ, হ্যাঁ, সেখানে আমরা 5,000 জনগণ আর 18 কোটিও জনগণ, নানান বিষয় থাকে এখানে। আমি কাউকে খাটো করে বলবো না, বিষয় হলো কি সবাই মিলে আমরা যাতে সামগ্রিকভাবে কাজ করতে পারি সেই প্ল্যাটফর্ম রক্ষা করে কথা বলা উচিত সবার। এখন যদি আমি চিন্তা করি কোনো একটা সামগ্রিক সংক্ষিপ্ত অংশের স্বার্থ রক্ষা করে আমি কথা বলবো, তাহলে সামগ্রিক প্ল্যাটফর্মটা আমরা হারিয়ে ফেলবো। না, তার মানে কি এই যে নতুন দল যে গঠনের যে আলোচনা সেটি হচ্ছে, সেই দল গঠনের আলোচনা আগামী দিনে নির্বাচনকে সামনে রেখে সেটি গণ অধিকার পরিষদ বলুন বা বিএনপিকে নতুন করে ভাবনার মধ্যে ফেলে দিল কিনা? আমি গণ অধিকারের বিষয়টি নিশ্চয়ই রাশেদ বলবে, সেটা তার কাছে রাশেদ বলবে, কিন্তু জাতীয়তাবাদী শক্তি আপনি নিশ্চয়ই বিশ্বাস করেন এদেশের যারা আওয়ামী ফ্যাসিবাদী যারা বিশ্বাস করে, আওয়ামী ফ্যাসিবাদী যারা বিশ্বাস করে তারাও বিশ্বাস করে, প্রত্যেকটি মানুষ বিশ্বাস করে যদি মানুষের প্রতিনিধিত্বকারী একটি সরকার আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে হয়, সেটা বিএনপি সরকার আসার সম্ভাবনা সবাই বিশ্বাস করে। তো সেই বিশ্বাস থেকে এরকম একটি ক্ষুদ্রতর অংশ নিয়ে বিএনপি নিশ্চয়ই ভাবনা নেয়। বিএনপির ভাবনা আছে দেশের সংকট নিয়ে, যেহেতু একটা অস্থিতিশীল পরিস্থিতি চলছে, একটি ইন্টেরিয়াম গভর্নমেন্ট চলছে যাদের রাজনৈতিক ভিত্তি নেই, গণমানুষকে সাথে নিয়ে বিএনপি। কিন্তু রাজনৈতিক ভিত্তি না থাকলে, আপনারাই তো বলছেন এই সরকারটি সকলের সরকার, নিশ্চয়ই সকলের সরকার থাকলে কেন এই যে অভিযোগগুলো এখন আছে সেই অভিযোগগুলো কেন তৈরি হলো? তার মানে কি রাজনৈতিক দলগুলো যে সহযোগিতার কথা বলছে সেটা কি শুধুই মৌখিক? না, আপনি নিশ্চয়ই দেখেছেন যতগুলো সংকট তৈরি হয়েছে সকল রাজনৈতিক দলগুলোই কিন্তু মাঠে থেকে নিরাপত্তা দেওয়ার ভূমিকা পালন করেছে। একদম আইন শৃঙ্খলা রক্ষাকারী একজন সদস্য হিসেবে প্রত্যেকটি কর্মী ভূমিকা পালন করেছে। সুতরাং এটা নিশ্চয়ই মৌখিক কথা নয়, কারণ এখানে দীর্ঘ আন্দোলন সংগ্রামের যেই কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল সেই লক্ষ্য যেহেতু মানুষ আমরা ইতিমধ্যে পৌঁছেছি, সেই লক্ষ্য যাতে বিচ্যুত না হয় সেজন্য নিশ্চয়ই আমরা কাজ করছি সবাই, সব রাজনৈতিক দলগুলো, শুধুমাত্র ফ্যাসিবাদের দোষর ব্যতিরেকে। তো আমার এই মুহূর্তে যে কথাটি বলা, আসলে আমাদেরকে গুরুত্ব দিতে হবে ওই বিষয়টি যে বিষয়টি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটি হলো ল এনফোর্স এজেন্সিকে ঢেলে সাজানো। কারণ যেখানে আপনার নৈতিকতা দুর্বল সেখানে আপনাকে আইন দ্বারা শাসন করতে হবে। আপনি যদি বলেন যে এই মুভমেন্টগুলোতে যদি আঘাত করলেই প্রতিঘাত হবে, সেখানে বড় বড় সংঘাত তৈরি হবে, এটা আমি লেম এক্সকিউজ বলে আমি মনে করি। কারণ যেখানে আপনি স্পষ্টই বুঝতে পেরেছেন যে এটি একটি ষড়যন্ত্রের অংশ, সেইখানে সেই ধরনের মুভমেন্ট আপনাকে দিয়ে তাত্ত্বিকভাবে রাষ্ট্র চালালে চলবে না।
কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিশ্চয়ই, তাই নিশ্চয়ই। মাহমুদুল অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ ভাই, আসতে চাই যে আসলে যেটি দুইজন আলোচকই বললেন, আপনি শুরুর দিকে আলোচনায় বলছেন যে সরকারের যে কর্মসূচি কিংবা রাজনৈতিক দলগুলোর যে আমরা অবস্থান দেখছি সংস্কারের প্রশ্নে, নির্বাচনের প্রশ্নে, তাতে কি এমনটি মনে হয়? এবং নানা দেশের বাইরে থেকেও নানা ধরনের ষড়যন্ত্র, নানা ধরনের প্রভাবের কথা সরকারের কেউ কেউ একাধিক সম্মানিত উপদেষ্টা বিভিন্ন সময় তারা বলছেন গণমাধ্যমে। সেই প্রসঙ্গ ধরে যে জুলাই বিপ্লব বা গণঅভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনা ব্যর্থ হওয়ার প্রসঙ্গ কিংবা এটি অন্যের দখলে চলে যাওয়ার যে প্রসঙ্গ, এরকম অবস্থা কি আছে, নাকি এগুলো আমরা সতর্ক করে দেওয়ার জন্যই বলছি বা বলা হচ্ছে? দেখুন, জুলাই বিপ্লবের যে চেতনা, তো আমার মনে হয় যে সেই চেতনা এখনো সবাই ধারণ করে যারা এই বিপ্লবের সাথে সম্পৃক্ত ছিল। তো সবাই এখনো বলছে যে আমরা এই সরকারকে ব্যর্থ হতে দিতে চাই না, এই সরকার ব্যর্থ হলে দেশ ব্যর্থ হবে, বিপ্লব ব্যর্থ হবে। সুতরাং আমি মনে করি যে তারা যেই জিনিসটা চায় সেই কাজটা যখন করবে সরকার, তখন আমার মনে হয় যে যেই চেতনার কথা আমরা বলছি, জুলাই বিপ্লবের চেতনা, সেই চেতনার সাথে যখন রাজনৈতিক দলগুলোর চাওয়াটা মিলবে, তখন এই প্রশ্নটি থাকবে না। আর যদি সেটি আমরা দেশের অধিকাংশ জনগণ যেটি চায় যে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে একটি সরকার গঠিত হয়েছে, সেই সরকারকে যে ম্যান্ডেট এদেশের জনগণ দিয়েছে যে তারা একটি নির্দিষ্ট সময়ে একটা সংস্কারের মধ্য দিয়ে এদেশের মূল স্টেক হোল্ডার যারা রাষ্ট্র পরিচালনা করবার জন্য রাজনৈতিক দলগুলো, তাদের কাছে ক্ষমতা দেবার জন্য যে একটি সুষ্ঠু নির্বাচন, সেই নির্বাচনের দিকে আগাবে, তার কোনো পরিষ্কার রোডম্যাপ তারা পাচ্ছে না, যার কারণে এই সংকটগুলো তৈরি হচ্ছে। আমি যদি বলি যে রাজনৈতিক দলগুলো এখন যারা মাঠে রয়েছেন, তারা যদি এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা না করেন, তারা যদি রাজপথে ফিরে আসেন, এই সরকার কি 2 দিনও তাদের এই রাষ্ট্র চালাবার মতো না? তার মানে কি শহীদুল ইসলাম ভাই, এখানে কারণটি সেই ঘুরে ফিরে ওই দিকে যাচ্ছে কিনা, যে সরকারের পক্ষ থেকে যে নির্বাচনী রোডম্যাপ স্পষ্ট করার ক্ষেত্রে যে সময় নিচ্ছে বা দ্রুত সময়ের মধ্যে, এখনো সেই দ্রুত বা যৌক্তিক সময়ের মধ্যে কিন্তু আমরা ঘোরাফেরা করছি, এই শব্দ দুটি নেই, যে দ্রুত এবং যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন সংস্কার শেষ করা। তাহলে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা যে হচ্ছে না, এর পেছনে কি সেই নতুন দলের আলোচনাই আছে কিনা? এটি থাকতে পারে। এটি কেউ কেউ হয়তো, আমি মনে করি যে নতুন দলের কথাগুলো আসছে, সেই কথাগুলো কোথা থেকে আসছে সেটি একটু খতিয়ে দেখা দরকার। আমার মনে হয় যে এই কথাগুলো কি এই যে বৈষম্য বিরোধী ছাত্রদের ভিতর থেকে আসছে, না এর পিছনে আরও অন্য কোনো মদতদাতা রয়েছে। তো একটি আন্দোলনের মধ্যে দিয়ে যখন এই নতুন একটি পরিবেশ তৈরি হলো, যখন রাষ্ট্রে সংস্কার করবার জন্য চারিদিক থেকে দাবি আছে, সেই মুহূর্তে সেই সংস্কারের দিকে দৃষ্টি না দিয়ে নতুন রাজনৈতিক দল করবার জন্য এখন যে ধরনের কথা আসছে, এটির পিছনে একটি উদ্দেশ্য নিঃসন্দেহে আছে। আমার মনে হয় সেই উদ্দেশ্যটি আমাদেরকে খতিয়ে দেখতে হবে। না, সেই উদ্দেশ্যের কারণে নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় দেরি হচ্ছে কিনা? হতে পারে, এটি একটু কারণ হতে পারে যে এখন রাজনৈতিক দল, তারা একটি নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে এবং তাদেরকে ক্ষমতায় আনবার জন্য যে স্বপ্ন তারা যদি দেখে থাকেন কেউ, সেটি অবাস্তব চিন্তা হবে। আমি মনে করি সেটি বাস্তব হবে না। কারণ হচ্ছে যে একটি রাজনৈতিক দল, আপনি দেখুন যে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করা, সেটিকে দাঁড় করানো, সেটিকে ফাংশনাল করা খুব সহজ কাজ। এটি খুব সহজ কাজ না। ডক্টর ইউনূস সারা পৃথিবীব্যাপী একজন সমাদৃত ব্যক্তি, কিন্তু তিনিও একসময় একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করবার চেষ্টা করেছিলেন, ব্যর্থ হয়েছেন। তো এখন যারা রাজনৈতিক প্রসঙ্গ যখন বাংলাদেশের রাজনীতি, তখন তো আরো জটিল, আরো নিঃসন্দেহে আরো জটিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি এই জায়গায় দাঁড়িয়ে এখন রাষ্ট্র সংস্কার করে একটি নির্বাচনের ব্যবস্থা করবার আগে নতুন একটি রাজনৈতিক দল করবার চিন্তা করি, এটি যখন আমরা যদি সেই এরশাদ শাসনের কথা ধরি, যে এরশাদ সামরিক শাসন জারি করবার পরে যখন তিনি রাজনৈতিক দল ঘোষণা করেছিলেন, দল গঠন করেছিলেন, সেই প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট কিন্তু ভিন্ন। প্রেক্ষাপট ভিন্ন, একটি প্রেক্ষাপট নিঃসন্দেহে ভিন্ন। একটি সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন, আর একটি গণবিপ্লবের পরে এখন ক্ষমতা চেঞ্জ হয়েছে। জনগণের বিপ্লব এবং সামরিক
অভ্যুত্থান, এটি দুটি ভিন্ন জিনিস। জি, অসংখ্য ধন্যবাদ শহীদুল ইসলাম ভাই। আরও আলোচনা শুনবো, একটা বিরতিতে যায়। রাশেদ খান, প্রশ্নটি রেখে যেতে হবে আবার, একই সাথে শুনতে পারলে খুব ভালো হতো। সেটি হলো সেই যুক্তিবিদ্যার সেই ভ্রান্ত যুক্তির মতো যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে, তার সাথে ভারতের নরেন্দ্র মোদী বা প্রেসিডেন্টের একটা ভালো সম্পর্ক রয়েছে, তার রেশ এখানে কতটা পড়বে সেটা যেরকম রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা কখনো কখনো আলোচনা শুনি, সেই আলোচনা তো থাকতেই পারে। রাজনৈতিক দলগুলো কোথায় কি রাজনৈতিক পরিবর্তন হচ্ছে, সরকারের পরিবর্তনগুলো কেমন হচ্ছে, সেটি কতটা প্রভাব বিস্তার করতে পারে, সেটি তারা আলাপ আলোচনা করবেন, তার খোঁজখবর রাখবেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপর এর কতটা প্রভাব রাখতে পারে বা সেই প্রভাব ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন কিনা, এই প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন টেবিল টক অনুষ্ঠান। ছোট্ট বিরতি শেষে আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত টেবিল টক অনুষ্ঠানের সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। অস্থিরতার পেছনে কার এবং সমাধান কি, সেই শিরোনাম ধরেই আলোচনা। রাশেদ খান, যে প্রশ্নটি রেখে যাওয়া যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের প্রেসিডেন্ট তো পরিবর্তন হতেই পারে, কিন্তু সেটা নিয়ে আমাদের এখানে এত আলোচনা কেন, এত ভাবনা কেন? ভাবনাটা স্বাভাবিক না এই কারণে যে ডক্টর ইউনূসের আসলে সম্পর্ক কাদের সাথে? ডক্টর ইউনূসের এখন ট্রাম্প যারা ক্ষমতায় আসলো তাদের সাথে ডক্টর ইউনূসের খুব ভালো সম্পর্ক না, এটা আমরা সবাই জানি। এবং বিশেষ করে বারাক ওবামা, তার সাথে তার ভালো সম্পর্ক ছিল। কিন্তু মোদি দেখেন, মোদি আবার ট্রাম্পের বন্ধু, যেটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি যে ট্রাম্পের সাথে ব্যাপক কোলাকুলি। এবং দেখেন এই ট্রাম্প কিন্তু আবার বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে কেন্দ্র করে একটি স্ট্যাটাস দিয়েছে। সেই জায়গা থেকে এই ধরনের সন্দেহ আছে, যেহেতু আমেরিকায় ট্রাম্প এবং ভারতে মোদি, সুতরাং এই ট্রাম্প এবং মোদি তারা একজোট হয়ে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে অস্থিতিশীল করতে পারে, এই ধরনের একটা আলাপ আলোচনা কিন্তু আছে। সেই জায়গা থেকে বাস্তবতা কি? বাস্তবতা থাকতেই পারে। বাস্তবতা তো আপনি এড়িয়ে দিতে পারেন না। আমেরিকা একটি বড় রাষ্ট্র, ভারত একটি বড় রাষ্ট্র, এবং ভারতের বিভিন্ন এজেন্ট কিন্তু বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে, সচিবালয়ে, পুলিশে, র্যাবে, এমনকি সেনাবাহিনীও তো আছে। আমরা কিন্তু এই কথাও কিন্তু শুনেছি সেনাবাহিনীর সাবেক বিভিন্ন বক্তার বক্তব্য যে এজেন্ট সেনাবাহিনীর মধ্যে ঢুকে পড়েছে। আপনিও শুনেছেন। সেই জায়গা থেকে সংকট কিন্তু রয়ে গেছে। আমরা মনে করছি যে অবশ্যই সরকারের উচিত দলগুলোর সহযোগিতা নেওয়া। যেটি ভাই বললেন, শহীদ ভাই বললেন যে দলগুলোর সহযোগিতা না নিলে সরকার 2 দিনও আসলে টিকতে পারবে না। এখন পর্যন্ত দেখেন যেটি জুয়েল ভাই বললেন যে আসলে যখন সরকার সংকটে পড়েছে তখন পুলিশ ফাংশন করে নাই, র্যাব ফাংশন করে নাই, ফাংশন করেছে একমাত্র রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থীরা। প্রত্যেক রাজনৈতিক কর্মী কিন্তু এক একজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আনসার বাহিনী যখন ছাত্রলীগ বেশে যখন আনসার ফিরল, রিক্সা চালক বেশে যখন ছাত্রলীগ ফিরল, এরকম যখন আপনার বিভিন্ন বেশে যখন ফিরে আসছে তখন কিন্তু প্রতিরোধ গড়ে তুলছে কারা? এই সাধারণ শিক্ষার্থীরা, রাজনৈতিক কর্মীরা। যখন 10 নভেম্বরই তো 10 নভেম্বর যখন আওয়ামী লীগ রাস্তায় নামার ঘোষণা দিল, তখন কিন্তু দেখবেন গুলিস্তান 0 পয়েন্টে সেখানে রাজনৈতিক কর্মীরা গিয়েছে, বিএনপি গিয়েছে, গণ অধিকার পরিষদ গিয়েছে। আমরা কিন্তু সবসময় সরকারকে এইভাবে সহযোগিতা করছি, কিন্তু কথা হলো সরকার যেভাবে রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করা দরকার ছিল সরকার আবার সেটি করছে না। কেন করছে না? আপনি কিন্তু আমাকে একটি প্রশ্ন করেছিলেন যে তাহলে নতুন দল তারা কি আসলে আমাদের চিন্তায় ফেলিয়ে দিল? তাকেও একই প্রশ্ন করেছিলেন। দেখেন, সরকারে যারা রয়েছে তারা কোনোভাবেই দল গঠন করতে পারে না, সেই নৈতিক গ্রাউন্ড তাদের নাই। আমার কথা হলো আপনারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, আপনারা নেতৃত্ব দেওয়ার পরে আপনারা একটি দল গঠন করতে পারতেন, জনগণ ওয়েলকাম জানাতো। কিন্তু আপনারা যখন সরকারে চলে গেলেন, সরকারে যাওয়ার পরে আপনি যখন দল গঠন করতে চান রাষ্ট্রীয় সমস্ত সুযোগ সুবিধা ব্যবহার করে, সেটাকে কিন্তু কিংস পার্টি বলে। সুতরাং সেই জায়গা থেকে আমাদের ছাত্র বন্ধুরা যারা এত স্যাক্রিফাইস করলো, এত ভূমিকা রাখলো, তারা যদি কিংস পার্টির বদনাম নেয়, সেটা তো আমাদের জন্য লজ্জাজনক, আপনাদের জন্য, দেশের জনগণের জন্য। আমরা মনে করি তারা সরকার গঠন তারা করতেই পারে ক্ষমতায় গিয়ে, তবে আগে তাদের দায়িত্ব রাষ্ট্র সংস্কার, সেই দায়িত্ব তারা নিয়েছে। এখন যদি ওই অর্ধেক দায়িত্ব পালন করে বাকি অর্ধেক দায়িত্ব অন্যের ঘাড়ের উপর রেখে এখন যদি তারা বলে আমরা দল গঠন করবো, আমরা পদত্যাগ করবো, কিন্তু হতে পারে না, আমরা তো মানতে পারি না। এখন তাদের একমাত্র দায়িত্ব রাষ্ট্র সংস্কার করা। যতক্ষণ না পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্র সংস্কার হচ্ছে কেউ পদত্যাগ করতে পারবে না। যে উপদেষ্টা রাষ্ট্র সংস্কারের আগে পদত্যাগ করবে, জনগণ কিন্তু তাকে তিরস্কৃত করবে। রাশেদ খান, অসংখ্য ধন্যবাদ। শহীদুল ইসলাম ভাই, এই প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পরিবর্তন হলো, জানুয়ারির 20 তারিখে শপথ দেবেন, কিন্তু এটা নিয়ে আমাদের এত ভাবার কি আছে? না, আমি মনে করি যে এটা নিয়ে আমাদের খুব বেশি ভাবনার কিছু নেই। কারণ আমরা আগেও আলোচনায় বলেছি যে বাংলাদেশের যে বিপ্লব হয়েছে এটি মার্কিন সহযোগিতা নিয়ে এই বিপ্লবটি হয়নি। তো এই বিপ্লবের বিপক্ষে ভারতের যে শক্তিটি ছিল তা এই বিপ্লবের বিপক্ষে ছিল, আর মার্কিন
যুক্তরাষ্ট্রের কোনো সহযোগিতা এই বিপ্লবীদের পক্ষে ছিল না। সুতরাং এটি নিয়ে খুব বেশি ভাবনার আছে বলে আমি মনে করি না। তারপরেও যেটি বলেছে যে মোদির সাথে ট্রাম্পের যে বন্ধুত্ব, সেই বন্ধুত্ব কোনো কাজে আসে কিনা সেটি দেখবার জন্য। তো বাংলাদেশে আওয়ামী লীগ সরকার যতদিন ছিল, মোদি সরকার তাদের সহযোগিতার হাত সবসময় বাড়িয়ে দিয়েছে। আপনি দেখেছেন যে শেখ হাসিনা যখন পালিয়ে যায়, মোদি সরকার তাকে সেখানে আশ্রয় দিয়েছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তাকে আশ্রয় দিয়ে রাখছে। এর মানে হচ্ছে যে তার সাথে যেই পালিয়ে যাওয়া সরকারের সাথে আমাদের প্রতিবেশী রাষ্ট্র যে তার প্রচ্ছন্ন সমর্থন রয়েছে, এটি সত্য। সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কি? তো আমি মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্রনীতি, সেই নীতি থেকে তারা খুব বেশি পরিবর্তন, একজন সরকার পরিবর্তন হলে সেই নীতির পরিবর্তন হয় বলে আমি কিন্তু ট্রাম্পের যে অতীত এই অর্থে বলছি, তিনি প্রথম দফায় যে প্রেসিডেন্ট ছিলেন সেই সময় তিনি বিশ্বকে যেভাবে দেখেছেন, সেই সূত্র ধরে কি কোনো যোগসূত্রের খুঁজে পাওয়া যায়? আমার মনে হয় যে সেই সূত্র ধরে যোগসূত্র খুঁজে পাওয়ার চেষ্টা হয়তো কেউ করবেন, কারণ তার সাথে আমাদের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীরও সম্পর্ক অনেকে বলেন যে ছিল। তার সাথে কিছু ছবি প্রকাশিত হয়েছে, তারা এই ছবি প্রকাশ করেছেন, সেটি দিয়ে এদেশের মানুষকে বোঝাতে চেয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো, নতুন যে প্রেসিডেন্ট হয়েছেন তার সাথে তাদের সম্পর্ক ভালো, সেটি দিয়ে কিছু করবার চেষ্টা করতে পারে। কিন্তু ছবির রাজনীতিতে তারা তো সফল হতে পারেননি এবং পারবেও না আশা মনে হয় আমার কাছে যেটি। তো আমি যেটি একটি কথা আসছে সেখানে, তো সেক্ষেত্রে আমার যে অন্তর্বর্তীকালীন সরকার, তো সেই সরকার যেই কাজটি করেছেন, প্রথম যে আমরা বলি যে বিড়াল প্রথম রাত্রেই মারতে হয়, তো তিনি আসার পরে সবাইকে আন্দোলন করবার জন্য, তাদের দাবি দাওয়া পেশ করবার জন্য একটি অবাধ সুযোগ দিয়ে দিলেন। একটি বিপ্লবের পরে এই সুযোগটি দেওয়ার পরে আমরা আশ্চর্যান্বিত হয়েছি। আমরা এজন্য হয়েছি যে এই বিপ্লবের পরে অন্তত যেই কথাটি বলেছে রাশেদ খান, যে অন্তত 6 মাস কোনো আন্দোলন হবে না। কারণ হলো যে আওয়ামী লীগের 17 বছরে যাদেরকে রাজপথে দেখিনি, আন্দোলন করতে দেখিনি, দাবি দাওয়া নিয়ে মাঠে নামতে দেখিনি, হুট করে তারা একটি সরকার গঠন হলো, অন্তর্বর্তীকালীন সরকার, একটি বিপ্লবের পরে তারা মাঠে আসলেন দলে দলে, এবং তাদের সাথে কারা আসলেন সেই জিনিসটি খুঁজে আমরা যখন দেখলাম যে এর পিছনে কারা আছে। কখনো তারা রিক্সা শ্রমিকদের সাথে আসে, মানে নানা বেশে নানা রূপে আন্দোলন, নানা রূপে তারা আসতে থাকে এবং নানা রূপে তারা আসার জন্য এখনো চেষ্টা করছেন। তো সুতরাং সেই জায়গাটিকে আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এই জন্য আমার মনে হয় যে এই সরকার কিছু ভুল করে ফেলেছেন, যে ভুলগুলোর কারণে তাদের এখন এই পরিস্থিতি সামাল দেওয়া তাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমি আবারও বলি যে রাজনৈতিক দলগুলোর সাথে তিনি আলোচনা করেছেন, আলোচনা অতীতে করেছেন, এখন করছেন। আমরা গতকালকেও দেখেছি এই আলোচনাটি কিভাবে হয়েছে। হয়তো এটা বিএনপির পক্ষ থেকে তাদের কাছ থেকে সময় নিয়ে আলোচনা করা হয়েছে কিনা, অথবা উপদেষ্টার পক্ষ থেকে তাদের ডাকা হয়েছিল কিনা সেটি জানি না, কিন্তু একটি আলোচনা হয়েছে। আমি আশা করি যে বাকি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা জাতীয় ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করে, আমার মনে হয় যে যদি সামনে না আগান তাহলে এই বিপদ থেকে উত্তরণের রাস্তা কিন্তু সংকুচিত হয়ে যাবে। সুতরাং সামনের সংকট দূর, আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা যায়। শহীদুল ইসলাম ভাই, অসংখ্য ধন্যবাদ। সাহেব মোহাম্মদ জুয়েল, আসতে চাই যে এই প্রসঙ্গটি নিয়ে শুরু করি আপনার সাথে আলোচনা। সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট পরিবর্তন, সেটি এখানে কতটা প্রভাব রাখতে পারে, সেই আলোচনা তো নানাভাবে হচ্ছে। কিন্তু আমাদের দেশে নাগরিকদের মধ্যে, বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে দেশের সম্পর্কে যে ওনারশিপ তৈরি করা, দেশকে ভালোবাসার যে প্রসঙ্গ, এই শিক্ষা বা দীক্ষার প্রয়োজনগুলো, বা সেটা তো অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু সেই মনস্তত্ত্ব বা কতটা তৈরি হচ্ছে, কতটা দেখছেন শিক্ষার্থীদের মধ্যে? না, নিশ্চয়ই তৈরি হয়েছে। যে কোনো সময়ের চেয়ে শিক্ষার্থীরা, আমি মনে করি, দেশপ্রেম সম্বন্ধে উদ্বুদ্ধ হয়েছে, দেশপ্রেমে জাগ্রত হয়েছে, চেতনাও উজ্জীবিত হয়েছে। তো এখানে প্রবলেমটা হচ্ছে সংগ্রাম আর বিপ্লবের একটা পার্থক্য কিছু সময় ধরে ছিল। কারণ যে জুলাই বিপ্লবটি হয়েছে, এটি দীর্ঘ সংগ্রামের পরে একটি বিপ্লব সংগঠিত হয়েছে। সুতরাং আমরা সবাই যে ঐক্যবদ্ধভাবে এই বিপ্লবটা সংগঠিত করলাম, সেটি প্রথম থেকে যদি আমরা মেনে নেওয়ার চেষ্টা করতাম, তাহলে এই ধরনের সংকট তৈরি হতো বলে আমি মনে করি না। তো আর যেটি আপনি বলেছেন যে ট্রাম্প কিংবা মোদি, ঠিক আছে, এগুলো নিশ্চয়ই বিবেচ্য বিষয়, কিন্তু আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক আগেই বলেছেন, হ্যাঁ, বিদেশে আমাদের বন্ধু রয়েছে, প্রভু নেই। এবার তো প্রভুত্ব মানার কিছু নেই, যেহেতু আমরা আমাদের সার্বভৌমত্ব সম্বন্ধে সজাগ রয়েছি, আমরা আমাদের স্বাধীনতা সম্বন্ধে সজাগ রয়েছি, এবং গণতন্ত্রের জন্য যেহেতু আমরা রক্ত দিয়েছি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা এভাবে সবাই যদি ঐক্যবদ্ধ থাকি, সেক্ষেত্রে বিদেশিদের
যে কোনো সিদ্ধান্ত, যে কোনো চিন্তা চেতনা তাদের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। কিন্তু এখানে আরেকটা আলোচনা আছে যে ভারতের সাথে বিগত সরকারের যে সম্পর্ক, সেই সম্পর্কটা এক ধরনের নতজানু নীতিতে পরিণত হয়েছিল এবং সেখানে যেটা শিরোনাম ব্যবহার করতাম আমরা আলোচনার প্রেক্ষাপটে, সেইটিতে মানে খুব ব্যাপক আলোচনা হয়েছে গণমাধ্যমে যে একটা দাদাগিরি প্রবণতা। এবং আমরা এরকমও শুনেছি যে দিল্লি আছে তো আমরা আছি, বিগত সরকারের সাধারণ সম্পাদক এই কথা বহুবার বলেছেন। কিন্তু আমার প্রসঙ্গ হলো আমার ঢাকাকে সুরক্ষিত করা, ঢাকাকে শক্তিশালী করা। সেই প্রশ্নে কি সবাই একমত থাকবে? দেখুন, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন অতীতের যে প্র্যাকটিসটা তারা এখনও চালিয়ে যাচ্ছেন। পশ্চিমবঙ্গের একজন নেতা, উনি কিন্তু খুব আমাদের সভরেন্টিতে আঘাত করে কথা বলেছেন। উনি বলেছেন উনি অবরোধ করে রাখবেন। উনি বলেছেন ওনাকে জিজ্ঞেস করতে মন চায় একজন শিক্ষার্থী হিসাবে, আপনি এদেশ থেকে নিচ্ছেন না দিচ্ছেন। আপনি নেওয়া বন্ধ করলে তো আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। সুতরাং এই ধরনের কথা বলে লাভ নেই। আলটিমেটলি যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা হয়তো বিনষ্ট হবে। প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক থাকুক, সেটা আমরা চাই। কিন্তু এই ধরনের উদ্ধত্তপূর্ণ কথা বললে নিশ্চয়ই যে রাষ্ট্রটি একটি রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে যুদ্ধ করে অর্জিত হয়েছে, সেই রাষ্ট্রের নাগরিক হিসাবে এদেশের নাগরিকরা মেনে নেবে না। আর সবচেয়ে বড় কথা হলো আমরা আমাদের এই জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা সবাই একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে চলে এসেছি। ইতিমধ্যে হয়তো বোঝাপড়ার সংকট থাকতে পারে, সেই সংকট নিশ্চয়ই নিরসন হবে। ঐক্য বিনষ্ট হবে না, ঐক্য নিশ্চয়ই বিনষ্ট হবে না, কারণ ফেসিবাদ বনাম বাংলাদেশ, সবাই আমরা ঐক্যবদ্ধ রয়েছি। আমরা এই যারা বাংলাদেশি রয়েছি, যারা দেশপ্রেমিক শক্তি রয়েছি, তারা নিশ্চয়ই ঐক্যবদ্ধ থেকেই এই ফেসিবাদকে মোকাবেলা করবো, তাদের দোষরদের মোকাবেলা করবো, তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যাদের রয়েছে তাদেরকে মোকাবেলা করবো। অসংখ্য ধন্যবাদ। আমি একটু শেষ লাইন আমরা শেষ করবো, শহীদুল ইসলাম ভাই এক লাইনে শুনবো, শেষ লাইন কি বলবেন? না, শেষ লাইন তো আমি বলবো যে ঐক্যের কথা বলা হচ্ছে, যে ঐক্য বিনষ্ট হয়নি এখনো। কিছু কথা তো আসতেই পারে, সেটা তো থাকতেই পারে, এটি থাকবেই। সুতরাং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যে একটি জাতীয় সরকারের দিকে আগানোর জন্য, যে এই সংকট মোকাবেলার জন্য জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন বাংলাদেশের বড় দল বিএনপি এবং জামাত ইসলামীও এখন একটি বড় দল বাংলাদেশে, তারাও সেই বক্তব্য তার আগেই প্রকাশ করেছেন, আপনারা দেখেছেন। সুতরাং আমার মনে হয় না যে এটি নিয়ে খুব সংকট। অসংখ্য ধন্যবাদ। রাশেদ খান, দেখেন, আমরা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি তাদের মধ্যে আলাপ আলোচনায় ভিন্নতা থাকতে পারে, আমাদের ভিতরে মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে আবার সবাই কিন্তু এক। এই যে বিভিন্ন আন্দোলনগুলো দেখেন যে আওয়ামী লীগের প্রশ্নে সবাই কিন্তু ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে। আমরা নভেম্বরের 10 তারিখে দেখলাম। আমাদের প্রত্যেকের দলীয় স্বার্থ, নিজস্ব এজেন্ডা আছে, ঠিক একইভাবে এই কারণে আমাদের বক্তব্যের ভিন্নতা থাকবে, খুব স্বাভাবিক। কিন্তু হাসিনার প্রশ্নে কিন্তু আমরা এক ছিলাম, হাসিনাকে সবাই মিলে আমরা কিন্তু হটিয়েছি। আমি বলবো বর্তমানে যে ঐক্য বিনষ্টের একটি অপচেষ্টা চলছে, এই ঐক্য ধরে রাখা কিন্তু সরকারের দায়িত্ব, সরকারে যারা রয়েছে তাদের দায়িত্ব। তাদেরকে আমি আহ্বান জানাবো, আপনারা দলগুলোর সাথে সংলাপ করেন। আমি শেষ করি, দেখেন এইখানে বিএনপির পক্ষ থেকে কিন্তু আহ্বান করা হয়েছিল উপদেষ্টার সাথে বসার জন্য। উপদেষ্টা নিজে কিন্তু বিএনপিকে ডাকেননি। আমি সরকারকে বলবো, আপনারা দলগুলোর সাথে 2 বার চায়ের আড্ডা করেছেন, মানে অল্প সময় দিয়েছেন, আপনারা কেন দলগুলোর সহযোগিতা নিচ্ছেন না? এই আলোচনাগুলো অব্যাহত থাক, রাজনৈতিক দলগুলোর সাথে। সরকারের উচিত এই মুহূর্তে ক্রাইসিস মোকাবেলা করার জন্য সংলাপ ডাকা। সংলাপ কেন সরকার ডাকছে না? সেই অসংখ্য ধন্যবাদ। সাইদ মাহমুদ জুয়েল, আপনার শেষ মন্তব্য কি থাকবে? রাশেদ যেটি বলল, দেশ রক্ষা বিএনপি সবসময় সংলাপে বিশ্বাস করে, ঐক্যবদ্ধ শক্তিতে বিশ্বাসী। পাশাপাশি আমি একজন শিক্ষার্থী হিসেবে মনে করি নিশ্চয়ই দেশপ্রেমের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং দেশ এগিয়ে যাবে, এবং সেই ঐক্য ধরে রাখতে হবে। নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ সাইদ মাহমুদ জুয়েল, মোহাম্মদ রাশেদ খান, মোহাম্মদ শহীদুল ইসলাম, আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো টেবিল টক অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।